নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে। ভারতের আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। যে জিনিসটা হচ্ছে যে এটা একটা নতুন ধরনের ব্যাপার। সবাই জানেন জিনিসটা, আমাদের দেশের বলুন, রাজ্যের বলুন, এটা রন্ধ্রে রন্ধ্রে আছে। কাল পর্যন্ত তাই হয়েছে। মানব পাচার থেকে শুরু করে নানা রকম দুর্নীতিমূলক কাজের বিনিময়ে, সে চাকরি, খাদান, বালি চুরি থেকে সরিয়ে সবই অবৈধভাবে কোটি কোটি টাকা ধরা পড়ছে এক একজনের বাড়িতে, ব্যবসায়ীর বাড়িতে, প্রভাবশালী বাড়িতে। তারা যে কোনোভাবে হোক প্রভাবশালী মানুষদের আশ্রিত, তাদের বাড়িতে ইডি বলুন, আপনার সিবিআই বলুন, জানি না, পরে এতগুলো ধরা পড়ার পরও কোনো সেরকম নজির কাড়া পানিশমেন্ট ঠিকমতো হচ্ছে না। এখনও অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যারা রাঘব বল তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা দেখতেও পাচ্ছি। এই বিষয়ে অনেক কথা উঠছে। আজকে যে দুর্নীতির কথা বলবো, যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামানো যায়, সেটা কিন্তু এই ধরনের নয়, এই ধরনের ব্যবসা নয়। এগুলো বিভিন্ন রকম ব্যবসার কথা বললাম, যেগুলো বিগত 4-5 বছর ধরে হয়ে আসছে। আর এখন যে দুর্নীতির কথা বলবো, এটা পশ্চিমবঙ্গেই, সেটা হচ্ছে কি আমাদের খেলার, এই খেলার দুর্নীতি। বেটিং, ভাবতে পারেন যে টাকার জন্য মানুষ কি না করতে পারে। ভাবার কিছু নেই, এটা তো নিত্য নৈমিত্তিক বিষয়। এটা একদম খুব সুপরিচিত বিষয় যে আপনার টাকা কামাতে গেলে কোটি কোটি আরও চাই। হয়তো নিজেও কোটিপতি বা মিলিয়নার, তবু টাকা চাই। সেই টাকা আবার কীরকম? খেলার বেটিং করে। বেটিং তো আমরা জানি সারা পৃথিবীতে এই ভালো ব্যবসা চলছে। কিন্তু এই বেটিংয়ে একটা ক্লাবের বা একটা টুর্নামেন্টের বা কিছু প্লেয়ার, খেলোয়াড়দের, যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পা রাখে ময়দানে, অধিকাংশ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তাদের ভবিষ্যৎটা কী হবে? ক্রীড়া জগতের ভবিষ্যৎটা কী হবে? আর বাদবাকি ভিতের কথা ছেড়ে দিন, যে খেলার ভিত, খেলার ভবিষ্যৎ কী পরিস্থিতি হবে, কারা এর মধ্যে জড়িয়ে আছে, এই বিষয়ে আমি কয়েকটা ভিডিও করার ইচ্ছে আমার আছে। তা সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যে কলকাতা ময়দানে কিভাবে বেটিং হয়। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ফুটবল জীবনে কোনোদিন, এটা আমার অভিশাপ নয়, এটা আমার মানে কী বলবো, দুঃখজনক একটা অভিব্যক্তি, যে ভারতবর্ষ কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। তার কারণ হচ্ছে কি, দুর্নীতিতে ভরা। ভারতীয় ক্রীড়া জগতের মধ্যে দুর্নীতিতে ভরা। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শুরু করব আমি। আর সারা ভারতবর্ষে এটা আছে, বিভিন্ন রকম পদে যারা বসে আছে, প্রকৃত ভালো মানুষ, ভালো অ্যাথলেটিক্স বা ভালো ক্রীড়াবিদ, তারা বড় বড় জায়গাতে, বড় বড় টুর্নামেন্টে, অলিম্পিক বলুন, কমনওয়েলথ গেমস বলুন, এশিয়ান গেমস বলুন, জায়গা পায় না। তার থেকে যত অযোগ্য, অপদার্থ, যারা জীবনে কোনো মেডেল আনতে পারবে না, তারা জায়গা পায়। তার বিদেশ ঘুরতে পারে, সরকারের পয়সায় গিয়ে তারা একটু আমোদ ফুর্তি ভ্রমণ করে আসতে পারে। তার সঙ্গে কিছু কিছু কর্মকর্তা যায়। এসব কর্মকর্তার সব বিভাগে আপনি পাবেন, যার জীবনে কোনো ওই খেলার ধারে কাছে কোনো দিন যায়নি। যার ফলে যা হয় অবস্থা, এগুলো প্রভাবশালী ব্যক্তিদের, সব পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তিরাই যায়। তা আমি আজকে কলকাতা ময়দানের নিয়ে একটা কথা বলবো, যারা এখানে বেটিং কিভাবে হয়। দেখুন, প্রথম একটা যেটা আমি, এটা আমার 1 নম্বর ভিডিও করছি আমি এই বিষয়ে, যে ছাতা এবং টুপি, স্পেশাল টি শার্টে লুকিয়ে আছে সিগন্যাল। এবার বিস্তারিতভাবে আমি আসব, যে ময়দানের আনাচে কানাচে যে ফিক্সিংয়ে এখনও উঠছে কোটি কোটি টাকা, এক শ্রেণীর লোক এই টাকা কামাচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু, এদের সঙ্গে খুব ভালো লিঙ্ক আছে, যোগাযোগ আছে বিভিন্ন রকম ক্লাবের কর্তাদের সঙ্গে এবং কিছু দুর্নীতিমূলক খেলোয়াড়দের সঙ্গে, যারা এদের কথা শুনে টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেয়, পেনাল্টি অর্জন করার ব্যবস্থা করে দেয়, গোল খেয়ে হারার ব্যবস্থা করে দেয়, নিজের হেরে যায়, টিমের কথা চিন্তা করে না, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না। সে একজন স্পোর্টসম্যান, সেই স্পিরিটটা তাদের থাকে না।
এই বিষয়ে আমি কলকাতা ময়দানের, পশ্চিমবঙ্গের কলকাতা ময়দানে কিছু কথা বলবো। কারণ দেখতেই পাচ্ছেন এখন ইদানিং যে সুপার কাপ চলছে 2025 সালে, মাঠে একটা দর্শক নেই, গোয়াতে হচ্ছে। এবার ভাবতে পারেন কোথায় চলে গেছে ভারতীয় ফুটবল। ISL, ইন্ডিয়ান সুপার ফুটবল লিগ, সেটা এখনো পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। একটা এজেন্সি বা স্পন্সর, খুব প্রভাবশালী স্পন্সর, সেটা আপনারা জানেন, সে ছাড়া আর কোনো অর্থবিত্তশালী কর্পোরেট সংস্থা আসতে পারছে না, চাইছে না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আপনি আশা করেন এই দেশ থেকে কোনো দল বিশ্বকাপের মতো একটা বড় বৃহৎ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী করতে পারবে? ছেড়ে দিন না, আর্জেন্টিনা, ব্রাজিল এদের ধারে কাছে যেতে পারবে না, উড়ে যাবে। আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, হল্যান্ড, জার্মান, এদের কথা ছেড়ে দিন। এর পরে যারা আসছে, সৌদি আরব, আরবিয়ান কান্ট্রি, কাতার, চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, অস্ট্রেলিয়া, এশিয়াভুক্ত দেশগুলো, এদের সঙ্গে লড়াই করার মতো সেই পজিশন, সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই ধরনের প্লেয়ারকে আমরা তৈরি করতে পারবো কোথা থেকে? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আইন যদি কঠোর না হয় পরিস্থিতি এরকমই হবে। শুধু খেলার ক্ষেত্রে নয়, আপনি সব ক্ষেত্রেই পাবেন। আমাদের দেশে এখন যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন চলছে, সেটাও দেখতে পাচ্ছেন। আপনার খবর খুললেই জানতে পারবেন কি পরিস্থিতি হচ্ছে। এক পক্ষ এক অংশ চাইছে এসআর হোক, আরেক পক্ষ চাইছে না, হবে না। কারণ মৃত লোকরা এসে ভোট দিচ্ছে বলেও তো আমরা জিতে যাচ্ছি। আর একবার জিততে পারলে 5 বছর 14 পুরুষের জন্য পয়সা কামিয়ে নেব। প্রভাব প্রতিপত্তি, আদার্স, বোনাস, টাকা, এগুলো কথা ছেড়ে দিন। যাক, এগুলো বললাম, খুব দুঃখ করে বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এইভাবে আপনাদের সঙ্গে মিলিত হই বলে, জানাতে পারি বলে আমি আমার অভিব্যক্তিগুলো আর এই ঘটনাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বল, আর যে কোনো বাচ্চার ছেলে আটকে দেবে ওই বলটা, গোল হবে না, গোল হওয়ার কথা নয়। আচমকা দেখা গেল যে ডিফেন্ডারের বলটা আটকানো তো দূর, আলতো করে তুলে নিলেন পাটা, আর বল গড়িয়ে গড়িয়ে ঢুকে গেল গোলে। আমি স্বপন কুমার দেব, ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, একটু দয়া করে, এবং আমার ফেসবুক চ্যানেল, এ দুটো দয়া করে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আরও একটু এন্থু পাই। আর কিছু নয়, আমি এটাকে আমার পেশা নয়, আমি যা শখে করি, ভালো লাগে, এই আশা করি করবেন। আর আমি ভারতীয় মহিলা ফুটবলের জয় উৎসবটা, বিশ্বকাপের একটা ভিডিও আমি পেয়েছিলাম, সেটা প্রকাশ করেছিলাম আমার ফেসবুকে। ফেসবুক সেটাকে বলছে যে আমার এটা কমিউনিটি বিরুদ্ধে, লেঠালা বলে আমাকে কয়েকদিনের জন্য টেম্পোরারিলি ব্যান করে দিয়েছে। সো হোয়াট, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দরকার নেই, সেরকম বলে ছেড়ে দেবো। তো যাই হোক, আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, সেটা সবাই করেছে, আমি সেখান থেকেই পেয়েছিলাম, সেটা আমি আনন্দে করেছি ভারতীয় নাগরিক হিসেবে, যে ভারতীয় মহিলা টিম এই 2025 সালের সাউথ আফ্রিকাকে হারিয়ে মহিলা মানে ওমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সেই ছবিটা, সেই সেলিব্রেশন একটা ছবি আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে। সেই অপরাধে আমার ফেসবুকটা কয়েকদিনের জন্য ব্যান করে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই, যার হাতে ক্ষমতা সে ইচ্ছামতো তাই করবে। আবার ধরুন, ম্যাচ দেখতে গিয়েছেন, হঠাৎ দেখলেন যে গ্যালারির একটা বিশেষ অংশে আচমকা 4-5 জন লোক একই রঙের টুপি মাথায় দিয়ে ফেলল। আমি একটা ফুটবল মাঠের কথা বলছি। অথবা কোথাও কোনো বৃষ্টি রোদ নেই, হঠাৎ গ্যালারিতে কয়েকজন একসঙ্গে ছাতা খুলে মাথায় ধরল। ভাবলেন এ আবার কি? এটা আমিও দেখেছি। তার জন্য সেই রাগে আর সেই দুঃখে আমি এখন ফুটবল ময়দানে যাই না। হয়তো আমি একটা ফুটবল দলের, একটা বিশেষ দলের আমি সমর্থক, কিন্তু এখন এইসব দেখে আমি আর যাই না, আর ভালো লাগে না।
আছে আরও এরকম ধরনের সিমটম আপনি পাবেন। যদি কেউ মাঠে গিয়ে থাকেন, তাদের যারা পুরনো মানুষ যারা আছেন, খেলাকে ভালোবাসেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তাদের শ্মশানে শেষকৃত্য করে সেই ধরা গলায়, মানে ওই খালি গায়ে কাছা মেরে আসা শ্মশান থেকে বাবা মাকে পুড়িয়ে, কারো বাবা মারা গেছেন, তিনি সেই দলের সমর্থক, খেলাটাকে কত ভালোবাসেন, দুঃখ শোককে বুকে পাথর চাপা দিয়ে সেই মাঠে এসে তিনি তার প্রিয় দলের কে হয়ে গলা ফাটিয়েছেন গ্যালারিতে। আমার দেখা এদের সঙ্গে এই ধরনের কিছু কুসন্তান, দেশদ্রোহী, খেলার বিরোধী, তারা প্রতারণা করছে। আর মাঝখান থেকে বেশ কিছু খেলোয়াড়, বেশ কিছু অপদার্থ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত মানুষ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, জেতা টিমকে হারিয়ে দিচ্ছে, আর যেটা টিম যেটা হেরে যাওয়ার কথা সেই টিমকে জিতিয়ে দিচ্ছে, যেটা পেনাল্টি নয় সেটা পেনাল্টি দিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে তার পেনাল্টি পাইয়ে দেওয়ার মানে তারা সুপার হিরো। এই বিষয়গুলো আমি পরে আসবো। শুধু জানিয়ে দিতে চাই যে ভারতীয় খেলার পরিস্থিতি কী, কতটুকু দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা অলিম্পিক থেকে শুরু করে, ফুটবল থেকে শুরু করে, হকি থেকে শুরু করে, অ্যাথলিটস থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট, ফিল্ড অফ স্পোর্টস ইন আওয়ার কান্ট্রি আপনি এই দুর্নীতি দেখতে পাবেন, যার জন্য অনেক ভালো ভালো প্রতিভা অকালে ঝরে যাচ্ছে, আর যেগুলো ঝরে যাওয়ার কথা সেগুলো প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। আছে আরও অনেক কিছু, যেটা বলছিলাম আমি আপনাদেরকে, যে ম্যাচের মাঝেই মাঠের ধারে আবির্ভাব হলো এমন দুজন আবির্ভাব হলো যাদের গায়ে জনপ্রিয় খাবার সরবরাহকারী অ্যাপের ডেলিভারি বয়দের গায়ে থাকা বিশেষ রঙের টি শার্ট, কোথাও লাল কোথাও কমলা। ভাবলেন কাজের ফাঁকে বোধহয় খেলা দেখতে এসেছেন এই দুই ফুটবল প্রেমী। আপনি ভাবতেই পারেন যেরকম ড্রেস পরে থাকে যারা আপনার কি বলে খাবার সরবরাহ করে, বিভিন্ন অ্যামাজন থেকে শুরু করে যেগুলো আছে আপনার, যারা হোম ডেলিভারি করে, বিশেষ বড় বড় কোম্পানিগুলো, তাদের মধ্যে দুজন ওরকমই ড্রেস পরে যেভাবে মোটর বাইকে তারা হোম টু হোম খাবার দেয়, খাবার ডেলিভারি করে, ডেলিভারি বয়, ফুড ডেলিভারি বয়, তাদের মতো ড্রেস পরে দুজন হঠাৎ চলে এলো, আপনি দেখতে পারেন গ্যালারিতে। আরে এই ব্যাপারটা কি? তাহলে কি তারা কাজের ফাঁকে খেলাটা দেখতে এসে? একদমই নয়, একদমই নয়। তাদের সেই সময় নেই। দুটো পয়সার জন্য জানকে বাজি রেখে 10 মিনিটের জায়গায় 5 মিনিটের মধ্যে মোটরবাইক হারিয়ে এই জনবহুল রাস্তায় কলকাতার মতো তার পেটের দিয়ে কাজটা করছে। কোনো সিকিউরিটি নেই তাদের কাজে। দিন আনা দিন খাওয়া। যত বেশি তুমি খাবার ডেলিভারি করতে পারবে তারপর তুমি একটা মোটা কমিশন পাবে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ এই ধরনের যারা পেশায় আছে মারাও যাচ্ছে। এবার আপনি ভাবলেন হয়তো তাই যে কাজের ফাঁকে হয়তো একটু মাঠে ঢুকে পড়ে খেলা দেখতে এসছে, কারণ খেলার ড্রেস দুজনের ড্রেসটা ঠিক সেরকমই। অ্যামাজনের তো আছে ফুড ডেলিভারি, আরও কিছু কিছু নামি দামি কোম্পানি তারা ফুড ডেলিভারি নামে বিখ্যাত। এবার প্রিমিয়ার লিগ, মানে আমাদের কলকাতার যে প্রিমিয়ার লিগ, এত এশিয়ার সবচেয়ে পুরনো, কি অবস্থা তাদের, একটা ভালো টেলিকাস্ট করতে পারে না কলকাতা ফুটবল অ্যাসোসিয়েশন, আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, বা আইএফএফএ। কি পরিস্থিতি তাদের, যার জন্য মাঠে দর্শক হয় না, আইএফসির যে টিম খুঁজে পাওয়া যায় না। কলকাতা লিগের কি পরিস্থিতি দেখুন, ইচ্ছা মতো যে কোনো ক্লাব, বড় বড় ক্লাব মাথা মানে চমকানি দিয়ে আমাদের খেলা এই সময় দিতে হবে সুবিধা মতো, নাহলে খেলবো না, নাম তুলে নেব, ব্ল্যাকমেলিং করছে। খেলা দেখানোর, টেলিকাস্ট করার তাদের একটা ভালো চ্যানেল ধরে খেলা দেখানোর মতো ক্ষমতা নেই। এবছর যেটা হয়েছে, গত বছরও তাই হয়েছে। এর আগে তো 24 ঘন্টা হোক বা কলকাতা টিভি হোক, বিভিন্ন রকম এইসব নামি দামি চ্যানেলে খেলা দেখানোর ব্যবস্থা করেছিল, স্থানীয় লিগগুলো মানুষ দেখত, সেটা পর্যন্ত করার ক্ষমতা নেই। আর তো বরদুলি কাপ, ফেডারেশন কাপ, ডুরান্ড কোনো মতো টিম করে চলছে, সে মানে হওয়া না হওয়ার মতো টুর্নামেন্ট, আর বাদ বাকি তো সব উঠেই গেছে। সুপার কাপ হচ্ছে গোয়াতে 2025 সালে,
আর দেখুন সেই সুপার কাপে কী পরিস্থিতি, মাঠে দর্শক নেই। দুটো সেমিফাইনাল হবে নভেম্বরে, প্রায় 1-2 সপ্তাহ আগে খেলা শেষ হয়েছে। দুটো সেমিফাইনাল হবে, সেটা দিয়েছে আগামী মাসের ডিসেম্বরে 4 তারিখ, আর ফাইনাল হবে 7 ডিসেম্বর 2025। 1 মাস আপনি ভ্যানটা বাজান। এবার খেলোয়াড়রাও যে যার বাড়ি চলে গেছে ছুটিতে, স্বাভাবিক কথা, এতদিন তারা কি করবে। তা এই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পরিস্থিতি। অন্যান্য ব্যাপারগুলো ছেড়েই দিন। এককালে বিশ্বকাপ, হকি বিশ্বকাপে ভারত ছিল সর্বোচ্চ স্থানে, আজকে ভারতের হকির হাল দেখুন। ক্রিকেটটা মোটামুটি চলছে, কারণ সেখানে ম্যাচ পিছু 15 লক্ষ 20 লক্ষ টাকা পায় একজন ক্রিকেটার। যা ইনকাম করে সে মানে ফাটাফাটি ব্যাপার, কল্পনা করা যায় না। তাই ভারতীয় ক্রিকেটটা এখন মোটামুটি ওইভাবে বেঁচে আছে আর কি। জানি না এরপর কি পরিস্থিতি হবে, সেটা না হওয়াই ভালো। আমরা আশা করব ভারতের ক্রিকেটটা অন্তত এইভাবে ভারতের পতাকাটাকে সবার উপরে তুলে ধরুক ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। এবার প্রিমিয়ার লিগে একটা টিমের কোচের মানে 4 মাসের বেতন ছিল সকলে ধরুন 40,000 টাকা। ধরুন হঠাৎ দেখা গেল যে লিগ শেষ হতে না হতেই সেই কোচ দামি গাড়ি হাঁকিয়ে ঘুরছেন ম্যাজিকের মতো। জীবনযাত্রার মান পুরো পাল্টে গেছে। বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন সেই কর্তা, ফুটবল কর্তার। এরকম অজস্র ঘটনা, গল্প এখন থর থর করে কাঁপিয়ে দিচ্ছে গোটা কলকাতা ময়দানকে। ম্যাচ ফিক্সিং থেকে এমন এমন ঘটনা সামনে আসছে যে বলিউডের থ্রিলার মুভিও এতে হার মেনে যাবে। পুলিশ গ্রেপ্তার করেছে 3 অভিযুক্তকে এই ঘটনায় ইতিমধ্যে। আর যা খবর, আরও অনেকেই হয়তো রয়েছেন তালিকায়, এখন গ্রেপ্তার হতে বাকি। শুনলে না, আমার ভিডিওটা শুনবেন, যদি বড় হয় স্কিপ করবেন না, জানবেন এগুলো আপনাদের অনেকের অজানা, আবার অনেকের জানা। যারা ময়দানে যাতায়াত করেছেন তারা জানবেন যে ভারতীয় ফুটবলের, পশ্চিমবঙ্গের কলকাতার ফুটবলের পরিস্থিতি কি, যার জন্য আজকে এই লিগটা কোথায় চলে যাচ্ছে। অথচ এইখানেই 5ম ডিভিশন পর্যন্ত ফুটবল খেলা হয়, 1st ডিভিশন থেকে 5ম ডিভিশন পর্যন্ত। অনেক ভালো ভালো ফুটবলার আছে। এই গত কয়েকদিন, গত বছর তো সাব জুনিয়র টিমকে বা জুনিয়র টিমকে অমৃতসরে খেলা হয়েছে, পাঞ্জাবে দুর্নমরি করে, রাজনৈতিক পলিটিক্স করে বাংলার টিমকে হারিয়ে দেওয়া হয়েছিল। যেগুলো ন্যায্য পেনাল্টি পাওয়ার কথা বাংলা টিমকে দেয়নি। কিন্তু এবছর বাংলার সাব জুনিয়র টিম, বাচ্চা ছেলেরা সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে দিল্লিকে হারিয়ে, সেই অমৃতসরে, সেই পাঞ্জাবে খেলা। এবছর যাই হোক কোনো 2 নম্বরই 420 বাজি করতে পারেনি, বা বিবেকে হয়তো বেঁধেছে। আর যা খবর যে যারা এখন মানে গ্রেপ্তার হতে এই ব্যাপারে বাকি আছে, কিছু গ্রেপ্তার হয়েছে বিভিন্ন রকম ফুটবল, বড় বড় ক্লাব, কলকাতা ফুটবল ক্লাবে কিছু বড় বড় অধিকর্তারা ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। আবার সিএবির ক্রিকেট বোর্ডের বা ফুটবলের সংস্থারও কয়েকজন কর্মকর্তা প্রচুর টাকা জালিয়াতি করেছে, ধরা পড়েছে। জানি না শাস্তি হবে কিনা। সাধারণত এগুলোর ক্ষেত্রে শাস্তি হয় না। আর যদি খুব চাপাচাপি হয় চারদিক থেকে, যখন চিড়ে চ্যাপটার মতো ব্যবস্থা হবে, তখন প্রশাসন, পুলিশ গ্রেপ্তার করবে, আর জেল হাজত হলেও হতে পারে। ময়দানের গড়প্যাটা কিন্তু নতুন কিছু নয়, পুরোটাই ছিল পয়েন্ট দেওয়া নেওয়ার খেলা। এইসব কর্মকর্তা ওই ক্লাবের উপকার করবে? এইসব কর্মকর্তাকে রেখে ওই ক্লাবের কোনো ফায়দা হবে? ক্ষতি হবে, ধ্বংস হয়ে যাবে, খেলার মান নষ্ট হয়ে যাবে। মাঝখান থেকে জানেন কিছু ভালো সৎ যারা ফুটবলে দাঁড়াতে চায় তারা হারিয়ে যাবে, হারিয়ে গেছেও। আর কিন্তু এই যে এইসব ঘটনার মধ্যে জানেন আর্থিক লেনদেনে সেভাবে কিছু ছিল না। এখন যে কারণে কলুষিত হলো ময়দান, কলকাতার ময়দান,
ফুটবল ময়দান বলুন, ক্রিকেট ময়দান বলুন, সবই এর মধ্যে জড়িত। সেই অভিযোগ মারাত্মক এবং ভয়ঙ্কর। গট আপ ছাড়িয়ে ম্যাচ ফিক্সিং এবং কোটি কোটি টাকার এদিক ওদিক হয়ে যাচ্ছে। ন্যায্য টিম, নিজের টিম টাকার বিনিময়ে হারিয়ে দিচ্ছে, প্লেয়ারদের সঙ্গে গট আপ করছে। আর সেই প্লেয়ারও তাই দেখছে, বাহ, আমি ম্যাচ খেলে বা সারা জীবন ফুটবলকে যে রোজগার করতে পারবো, যদি আমার টিমটাকে হারিয়ে দিই, আমি তার থেকে 3 গুণ টাকা রোজগার করতে পারবো। এরা খেলোয়াড়, এরা স্পোর্টসম্যান। দ্যার ইজ এনি স্পিরিট অফ স্পোর্টসম্যান ইন সাচ অফ দ্য প্লেয়ার্স? ভাবতে পারেন? এবার দেখুন, এই কোটি কোটি টাকার লেনদেন শুধু এদিক ওদিক হওয়া, যা শুধু কলকাতায় আটকে নেই, একেবারে আন্তর্জাতিক চক্রের থাবা গ্রাস করেছে আমাদের কলকাতার ময়দান। সে ফুটবল ময়দান বলুন, ক্রিকেট ময়দান বলুন, কিন্তু সবুজ ময়দান। এই ময়দানটা এদের করাল গ্রাসের থাবাতে একদম আস্তে পিষ্টে জড়িত হয়ে পড়েছে। জানা যাচ্ছে যে পুরো বেটিং অ্যাপ এবং ফিক্সিং চক্র নিয়ন্ত্রিত হয় সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া থেকে। এইগুলো দেশে তো সব পৃথিবীর নানা রকম খেলায় ফিক্সিংগুলো হয়, ক্রিকেটও হয়। তবে ওয়ার্ল্ড কাপ বা বিদেশের বড় বড় যেগুলো লিগ হয়, বুন্দেলা লিগ, লা লিগা, ইউরো লিগ, ইউরো টুর্নামেন্ট, এইসব বড় বড় যারা লিগগুলো হয়, এখানে এসব করার সাহস তারা পায় না। কারণ যারা খেলে সেখানে বা যেসব কর্মকর্তা আছে বা কোচ আছে, তারা রীতিমতো ভালো পয়সা পায় এবং তারা তাদের টিমকে, তাদের খেলাকে, তাদের পেশাকে, তাদের পদকে তারা ভালোবাসে। যেমন তার দেশকে ভালোবাসে, এইভাবে তারাও ভালোবাসে। তাদেরকে হাত করাটা আমাদের ভারতীয়দের মতো তো সহজ নয়। দেখুন এই যে চক্র, কিভাবে চলছে এই চক্র। ময়দানে ছোট ক্লাবে বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসা ফুটবলার। টার্গেট করা হতো এদেরকে, যারা নিম্নবিত্ত পরিবার থেকে খেলতে এসছে, পেটের দায়ে, একটা চাকরি পাওয়ার লোভে, বা একটু নাম হবে, ফুটবল খেলে যদি একটু নাম করতে পারি, ফুটবল খেলে যদি একটু রোজগার করতে পারি, সেই আশা তারা আসা। এদেরকে টার্গেট করে এই বেটিং চক্র। টার্গেট করা হতো এদেরকেই। এবার টিম চালানোর নাম করে, ক্লাবের করে, যারা টিম চালানোর নাম করে যারা দায়িত্বে আছে, আকাশের মতো বেটিং চক্রের মাথারা এই ক্লাবের দায়িত্ব নেয়। প্রত্যেকেই অসৎ, কেউ সৎ নয়, সব দুর্নীতিগ্রস্ত, টাকাখোর। তারপরে শুরু হতো আসল খেলা, নিজেদের খেলা। নিজেদের মতো করে ফুটবলার নেওয়া হতো, আর যারা তাদের কথা মতো চলবেন, কলকাতা লিগের সব খেলা সরাসরি অ্যাপে দেখানোর সুবিধে হয়ে যায়। এটা মোহাম্মদ ইস্টবেঙ্গলের কর্তাদের মধ্যেও আছে, জানেন, যে প্লেয়ার দেব, আমার কথা মতো চলতে হবে, তাই তোমাকে আমি একদম 11 একাদশে তোমাকে চান্স করিয়ে দেবো। ক্রিকেটও আছে, তোমাকে বাংলা টিমে চান্স করিয়ে দেবো, এখান থেকে তুমি ইন্ডিয়া টিমে চলে যাবে, তোমার প্রতিভা থাকুক বা না থাকুক, মাল ফেলো, তামাশা দেখো। এটা আছে না বই, রাজ কাপুরের মনে হয় খুব সম্ভব, পয়সা ফেকো তামাশা দেখো। ছোটবেলায় এই গানটা আমি শুনেছি খুব। ঠিক এখানেও তাই, তুমি টাকা ফেলো, তুমি তোমার তামাশা দেখতে থাকো, তোমাকে চান্স পাই দেবো। তোমার যোগ্যতা থাকুক বা না, অযোগ্যতারাই এই চান্সটা পায়, যোগ্যতারা পাবে না। হ্যাঁ, যোগ্যতা কোথায় পাবে জানেন? যোগ্যতারা বঞ্চিত হবে। এই 26,000 চাকরি যেমন গেছে গত কয়েক বছরে, এসএসসিতে বলুন, প্রাইমারিতে বলুন, উচ্চ প্রাইমারিতে বলুন, যোগ্যরা পথে বসে আছে, আন্দোলন করছে, আর অযোগ্যরা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার তালিকায় চলে গিয়েছিল। যাই বিচারটা সঠিক হয়েছে বলে এগুলো টেটেনগুলো বাদ পড়ে গেছে। ঠিক এরকমই এখানেও তাই, যোগ্যরা পয়সা দিতে পারবে না বা পয়সা দেবে না, হাতে ঘা লাগবে, ব্লাড পারমিট করবে না। সম্ভ্রান্ত পরিবারের ছিল, আমার প্রতিভা আছে, আমি ভালো খেলতে পারি, পারফরমেন্স করে আমি সিলেকশন পেতে পারি, আমি কেন ঘুষ দেবো? ঘুষ দেবে না যখন, তোমার পারফরমেন্স তোমার একদম অতল সাগরে তলিয়ে যাবে।
তাহলে চিন্তা করুন ভারতের ফুটবল বা ভারতের ক্রীড়া জগৎ কি আশা করেন? সর্বোচ্চ পজিশনে যেতে পারবে ওয়ার্ল্ড কাপে? কখনো পারবে না। যেখানে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে, এদেরকে প্রকাশ্যে দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে দাও, নাহলে আরবে গলা ছেদ করে দাও, গর্দান ছেদ, যেগুলো আফগানিস্তানে তালিবান করে। শাস্তি এদের এই। আমি খুব দুঃখ করে বললাম, খুব ঘৃণা ভরে এই কথাগুলো বললাম। আজকে এই কতিপয় কিছু ব্যক্তি অসৎ দুশ্চরিত্র দুর্নীতিগ্রস্ত আজকে আমাদের ভারতের প্রত্যেকটা বিভাগের খেলাকে কলুষিত করছে। আমার চ্যানেলে আপনি এইসব খবর পাবেন, ভালো ভালো খবর পাবেন। আমি এরপরও কিছু খবর আমি দেব। একটা দুধের মহিষকে কীভাবে মেরে দেওয়া হয়েছিল, কয়েক কিলো প্রতিদিন সে দুধ দিত, সেটা বোধহয় 100 কেজিও পেরিয়ে যেতে পারে। যাই হোক, এসব বিষয়ে বলবো। আমার চ্যানেলটা আপনারা দেখার চেষ্টা করবেন। যদি ফেসবুক ডিস্টার্ব করছে কিছুদিন, ইউটিউব চ্যানেল দেখুন স্ট্রাগলার দেব এই নামে, সেখানে আমি আমার ভিডিওগুলো আমি পোস্ট করছি। এইবার চুরি কি করে হয়? বিভিন্ন বেটিং অ্যাপে পাঠিয়ে দেওয়া হতো লিঙ্ক, অ্যাপের মাধ্যমে। আগে থেকে ফুটবলারকে বলা থাকতো ম্যাচের কোন সময়ে কি করতে হবে, কখন গোল খেতে হবে, কখন বলটা ছাড়তে হবে, কখন লাল কার্ড বা হলুদ কার্ড দেখতে হবে। প্রত্যেক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতো বিশাল বিশাল কোটি কোটি টাকার অফার, লেনদেন, এগ্রিমেন্ট। এমনকি প্রথমার্ধে কত গোল করতে হবে বা গোলটা হবে, বিরতির পরে কত, তাও কিন্তু ঠিক করা থাকতো ক্লাব কর্তাদের সঙ্গে এবং কতিপয় দুর্নীতিগ্রস্ত ফুটবলারদের সঙ্গে। এরা নিজের পরিবারকেও বিক্রি করতে রাজি আছে। এরা জীবনে কোনো ফুটবলার হবে বা অন্য কোনো ক্রীড়াবিদ হিসেবে সুনাম করার ইচ্ছে এদের থাকবে? দেশকে এরা ভালোবাসতে পারবে? কখনো পারবে না। যে নিজের ক্লাবকে ভালোবাসতে পারে না, সে কর্মকর্তা বলুন, প্লেয়ার বলুন, পছন্দসই প্লেয়ারকে নিয়ে আসবে, তার কাছে কিছু টাকা খাবে, যে তোমাকে আমি ইসমাইল মোহাম্মদ চান্স পাইয়ে দেবো, আমার এই কমিশনটা আমাকে দেবে তুমি। হয়তো তুমি ইসমাইল মোহাম্মদ খেলার যোগ্যতাই নেই তোমার, আমি পাইয়ে দেবো। হয়েওছে তাই কলকাতা ফুটবলে। পরবর্তীতে সেসব ফুটবল মাঠে দাঁড়াতে পারেনি। সম্ভব? আমার যদি ডাক্তারি পরীক্ষায় মেধা না থাকে ডাক্তার হবার, যতই আমার ওই জ্যোতি বসুর ছেলে চন্দন বসুকে কাশ্মীরে, তখন তার বন্ধু সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল রাজ্যপাল, তাকে ধরে এই চন্দন বসুকে সেখানে ডাক্তারি মেডিকেল পড়ার সুযোগ করে দিয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, তার বন্ধু, যদি ভিন্ন মেরু রাজনৈতিক দলের নেতা। এই জ্যোতি বসুর ছেলে চন্দন বসু সেই মেডিকেল কলেজে পাশ করতে পেরেছে, মেধা নেই। 2 নম্বরি করে ডাক্তারি পাশ করা যায়, সম্ভব, হতে পারে, এরকম হয়েছিল। আজকে দেখুন সেই জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর কোথায় কি পরিস্থিতি, তার ঘটনাটা সবাই জানে। বেশ কয়েকটা ব্যাংকে পুরো দেনায় ভরিয়ে দিয়েছিল, দুর্নীতিগ্রস্ত। এইসব ছেলেকে আপনি ঠেলায় তুলে হয়তো কিছু টাকা পাইয়ে দেবেন ঠিকই, পরে দেখবেন এদের বংশধর বা এদেরকে আপনি খুঁজে পাবেন না। তাই হয়, মাঝখান থেকে কী হয় জানেন? দুঃখ লাগে, মাঝখান থেকে ভালো মানুষগুলো বঞ্চিত হয়ে যায়, আর আমাদের পাবলিক এগুলো বসে বসে মজা লুটে। যখন নিজের স্বার্থে ঘা পড়বে তখন ফস করে উঠবে কিংকোবরার মতো। এই কিংকোবরাকে নিয়েও আমি একটা ভিডিও করব, আশা আছে, কিংকোবরার বিষয়বস্তু নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে কিন্তু গ্যালারিতে আপনি ওই ছাতা, টুপি বা খাবার সরবরাহকারী টি শার্টের খেল, আসলে এগুলো সবই সিগন্যাল। একসঙ্গে ছাতা খুললে কি করতে হবে, টুপি পরলে কি করার নির্দেশ, মাঠে বিশেষ টি শার্ট পরা দুজনের আবির্ভাব হলে কখন কোন ফুটবলার তাদের সঙ্গে চোখের ইশারায় কথা বলবে, এসবই সাজানো থাকতো নটিকের স্ক্রিপ্টের মতো, মানে নাটকের স্ক্রিপ্টের মতো।
এমনকি হোটেল ভাড়া করে ফুটবলারদেরকে রেখে এই বিষয়ে দেওয়া হতো একটা প্রশিক্ষণ, মানে কোচিং, যে কীভাবে তোমাকে টিমকে হারাতে হবে, কখন তুমি পায়ের নিচ দিয়ে বলটা গলিয়ে দেবে, গোলকিপারকে বলতে হবে যে বলটা তোমার সেভ করার কথা সেই বলটা তুমি সেভ করবে না, গোল খেয়ে যাবে, তোমার সঙ্গে এই টাকা পাবে। আর সেই সিগন্যাল তুমি গ্যালারিতে দেখলেই পাবে, ওই শার্ট আর টুপি, এটাই সিগন্যাল। এইভাবে ভালো ভালো টিমকে হারিয়ে দেওয়া হয়, আর যে টিম জেতা নয় তাকে জিতিয়ে দেওয়া হয়। এর মধ্যে সবই আছে, পেনাল্টি থেকে শুরু করে আমরা গত বছর, বিগত 2-3 বছর ধরে দেখছি ISL, ভারতের এখন 1 নম্বর লিগ কথিত আছে, সেই লিগে ইস্টবেঙ্গল, বিশেষ করে বলি আমি, জেতা ম্যাচগুলি ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়া হয়েছে। যে ম্যাচে, অনেকগুলো ম্যাচে ইস্টবেঙ্গল পেনাল্টি পাওয়ার কথা, পেনাল্টি পায়নি, পেনাল্টি দেওয়া হয়েছে অপোনেন্ট পার্টিকে। যখন ইস্টবেঙ্গল ভালো খেলছে, আমি বিগত কয়েক বছরে ISL-এর কথা বলছি, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে, কিচ্ছু হয়নি। কারণ কি জানেন, এইসব রেফারি অযোগ্য, এসব রেফারিকে তার মাথার উপরে ছাতা আছে প্রভাবশালীদের, তারা এদের পোস্টিং দেয়। এটা কলকাতার মতন আছে যে তোমাকে আমি এই খেলায় পোস্টিং দেব, ম্যাচ পিছু মোটামুটি ভালো টাকা পায় তারা, রেফারি, তুমি কিন্তু আমাকে ভাই এই টাকাটা দেবে, কমিশন বা কাটমানি। তুমি 500 পেলে আমাকে 200 দেবে, তুমি 5000 পেলে তুমি আমাকে 2000 দেবে, বাকি 3000 তোমার। ওই যেটা শুনছিলাম আমরা, 25%, 75%, 25% কার কাছে যাবে, 75% কারা পাবে, সেটা আপনারা বুঝে নিন। ঠিক এরকম এইভাবে রেফারিং পোস্টিং হয়। এইভাবে বিগত কয়েক বছর ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়া হয়েছে হরিশ কুণ্ডুর মতো কিছু রেফারি, যদিও প্রমাণিত হয়নি, কিন্তু আমার চোখে দেখেছি। যেটা পেনাল্টি পাওয়ার কথা, ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়া হয়নি, আর যেটা পেনাল্টি পাওয়ার কথা নয় সেটা অপোনেন্ট পার্টিকে পেনাল্টি দেওয়া হয়েছে। যেটা লাল কার্ডের অপরাধযোগ্য নয়, সেই লাল কার্ডটা দেখানো হয়েছে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। আর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ প্লেয়ার সেই লাল কার্ডের যোগ্য লাত মেরেছে, পা তুলেছে, অশালীনভাবে ফাউল করেছে, তাকে লাল কার্ড দেখানো হয়নি, কোনো কার্ডই তাকে দেখানো হয়নি। এইভাবে ইস্টবেঙ্গলকে হারানো হয়েছে। এটা আমার অভিমত, আমি যতটুকু দেখেছি, এটা আপনি যাচাই করে দেখতে পারেন। এবং এই অভিযোগগুলো বিশেষ করে হরিশ কুণ্ডুর মধ্যে কিছু রেফারির বিরুদ্ধে হয়েছে। আমি এটা যাচাই করিনি সত্য কি মিথ্যা, যেটা অভিযোগ উঠেছে আমি সেটাই আপনাদের কাছে ব্যক্ত করলাম। আর এই খেলাগুলো যারা দেখেছেন তারা বুঝতেও পারবেন। আর একটা কথা হচ্ছে, তা এইসব ধরনের রেফারি ভারতের মতো দেশে যদি খেলায়, তাহলে এই দেশ বিশ্বকাপে খেলবে ভাবতে পারেন? এরা রোনাল্ডো, মেসির মতো প্লেয়ারদের সঙ্গে ধারে কাছে যেতে পারবে? মাঠে নামাঙ্গায় পা ভেঙে বসে থাকবে, কোমর ভেঙে বসে থাকবে। আবার এইসব প্লেয়ারকে বসে আমরা নাচানাচিও করি, এটা তো আমাদের চরিত্রে আছে, স্বভাবও আছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এদেরকে হোটেলে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কর্মকর্তাদের আর প্লেয়ারদের, যে কখন কি করতে হবে, কী সিগন্যাল, আমরা এই কী টুপি পরবো, কী জার্সি পরে যাব, এসব অভিব্যক্তি দেখলে কখন কাকে কি করতে হবে, এইভাবে তাদেরকে কোচিং সেন্টারে, কোচিংয়ের মতো, কোচিং সেন্টারে যেরকম পড়াশোনা করানো হয়, বুঝিয়ে দেওয়া হয়, সেভাবে পাঠ দেওয়া হয় হোটেলে নিয়ে গিয়ে। ময়দানের এক পোড় খাওয়ার কর্তার কথায় এবারে এমনও হয়েছে, 4 মাসে 40,000 টাকা পাওয়া কোচ লিগ শেষ হতেই গাড়ি কিনে ফেলেছে। তর্স হয়নি। কোচের হাতে থাকে টিমের অনেক কিছু, তাই কোচকে 3 লাখ টাকা দিয়ে দিলে মোটামুটি পুরো টিম নিয়ন্ত্রণে থাকে। এটা তো ঘটনা আমরাও দেখেছি। আমরা কলকাতা লিগ বলুন, ISL বলুন, বড় বড় ভারতীয় সর্বভারতীয় লিগ, ফুটবল লিগগুলোতে দেখুন, টুর্নামেন্টগুলোতে দেখুন, ভালো প্লেয়ার চান্স পায় না, টিমে বসিয়ে রাখে। কোচ জানে সে ভালো প্লেয়ার, তাকে দরকার। দ্যার ইজ সামথিং ডাল মে কুছ কালা হ্যায়। কেন তুমি সেই প্লেয়ারকে এত টাকা দিয়ে আনা হয়েছে, তাকে তুমি সাইড লাইনের বাইরে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছো, তাকে মাঠে নামাওনি কেন? সে টিম অলরেডি হেরে গেছে। সেরকমই এগ্রিমেন্ট হয়েছে, আর তার পরিবর্তে তার থেকে কম যোগ্যতামান প্লেয়ারকে মাঠে নামানো হয়েছে, আর যা ফলাফল যা হওয়ার হয়েছে।
সেখানেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। মজার হলো যে এইসব টাকাই লেনদেন হয়েছে নগদে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নয় বা কোনো চেকের মাধ্যমে হয়নি, যাতে প্রমাণ না থাকে। এটা আমার একটা প্রথম কিস্তি আমি করলাম, চেষ্টা করবো আমি পরে আর কয়েকটা কিস্তি এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা আমার রইল।